মধ্যরাতে দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত 1:52 এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সচিবালয়ের 7 নম্বর ভবনে। এরপর ফায়ার সার্ভিসের 18টি ইউনিট আপ্রাণ চেষ্টায় দীর্ঘ 6 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া এই অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় একজন ফায়ার সার্ভিস কর্মী মৃত্যুবরণ করেন। এ যেন মরার ওপর খাড়ার ঘা। রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ ভবনে আগুন লাগায় জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কেউ বলছেন এটি নাশকতা, কেউ বলছেন পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। আর এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি অমিতোষ পাল। তার কাছ থেকে বিস্তারিত জানবো। অমিতোষ পাল, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। দেশের প্রাণকেন্দ্র বলা চলে, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিভাবে ঘটলো, কখন ঘটলো, সূত্রপাত কিভাবে হলো, সেই বিষয়ে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি খুব সংক্ষেপেই বলি। গতকালকে মধ্যরাতে 2:30টার দিকে আগুনের সূত্রপাত আমরা যেটা জানতে পেরেছি, এবং তারপরেই আপনার ভবনটির 6 তলা থেকে আগুনের সূত্রপাত, এরকম আর কি আমরা মনে করছিলাম আর কি, বা যারা প্রত্যক্ষদর্শী তারা সেটাই বলছিলেন। তো পরবর্তীতে 6 তলা থেকে সেটা 7 তলা, 7 তলা থেকে 8 তলায়, মানে উপরের যে তলাগুলো আছে, কত নম্বর ভবন ছিল? এটা 7 নম্বর ভবন। সেই তলাগুলোতে ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট সেটা নিয়ন্ত্রণে আনতে তাদের প্রায় সকাল 9টা বেজে যায়, অর্থাৎ 6 ঘন্টা প্রায়। হ্যাঁ, 6 ঘন্টা প্রায়। তো এভাবে আগুনটা নিয়ন্ত্রণে তারা আনতে সক্ষম হয়। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে এবারের এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনার কারণে। কারণ প্রথম কথা হচ্ছে যে সচিবালয় হচ্ছে একটা কেপিআইভুক্ত এলাকা। এখানে হচ্ছে সবচেয়ে বেশি নিরাপত্তা বিষয়গুলো হচ্ছে নিশ্চিত করা হয়, যেমন রাষ্ট্রপতি ভবন মানে বঙ্গভবন, গণভবন, তারপরে প্রধান উপদেষ্টা কার্যালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়, এবং এরপরেই সচিবালয়। তো সেইরকম একটা জায়গায় অগ্নিকাণ্ডের একটা ঘটনা ঘটলো। তো এটা নিয়ে নানান প্রশ্ন ইতিমধ্যে মানুষের মধ্যে তৈরি হয়েছে। বিষয়টা অনেক সন্দেহের দৃষ্টিতেও দেখা হচ্ছে, কারণ আমি নিজে সরজমিন সেখানে গিয়েছিলাম এবং দেখলাম ঠিক 3টা জায়গায় মানে ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু বেশি, এবং সেই 3টা জায়গায় আপনার 3জন উপদেষ্টা বসেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারপরে আপনার যোগাযোগ মন্ত্রণালয়, তারপরে যুব ক্রীড়া মন্ত্রণালয়, এরকম মানে প্রত্যেকটা মন্ত্রণালয় তো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো সবগুলি গুরুত্বপূর্ণ। তো সেই রকম জায়গাগুলোতে অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আরেকটা বিষয় এখানে আছে, সেটা হলো যে সচিবালয়ে আপনার অনেক নিরাপত্তা বেষ্টনী কিন্তু বেশ জোরদার। ওইখানে সার্বক্ষণিক পুলিশ থাকে, এপিবিএনের সদস্যরা দায়িত্ব পালন করেন, পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও সেখানে নিয়মিত কার্যক্রম পরিচালনা করেন। মানে একদম নিরাপত্তা বেষ্টনী বলতে যেটা বোঝায়, সেটা সব কিছুই সেখানে ছিল বা আছে। সর্বশেষ 5 আগস্টের পট পরিবর্তনের পরে সেখানে কিন্তু সেনাও মোতায়েন আছে, এবং সেটা সার্বক্ষণিক। গত 25 ডিসেম্বর সরকারি ছুটি ছিল শুভ বড়দিনের কারণে, ওদিন কিন্তু অফিসটা একেবারে বন্ধ ছিল। তো আজকেই প্রথম অফিসটা খোলার কথা ছিল, কিন্তু কালকে রাতেই দুর্ঘটনাটা ঘটলো। তো এখন এটা নাশকতা কিনা, বা আরেকটা প্রসঙ্গ আসছে যে কোনো শর্ট সার্কিট থেকে ধরনের ঘটনা ঘটেছে কিনা। এখন সেই রেজাল্ট তো আসলে এখন দেওয়ার মতো এখনও সময় আসেনি। তবে বেশ কিছুদিন আগে থেকেই এই ভবনটা কিন্তু মানে পরিত্যক্ত হিসেবে ঘোষণা করার একটা প্রস্তুতি চলছিল। কারণটা হলো, সচিবালয়ের কার্যক্রম বাংলাদেশে যখন শুরু হয় স্বাধীনতার পরে, তো কিন্তু সেই তুলনায় এখন কিন্তু কর্মতৎপরতা অনেক বেড়েছে। এবং সচিবালয়ের ভেতরে আপনি দেখবেন যে একের পর এক নতুন বিল্ডিং হচ্ছে। কিছু পুরনো বিল্ডিং এখনও রয়ে গেছে, তার ভেতরে এটা একটা। এখানে মানে বিদ্যুতের যে অ্যাপ্লায়েন্সগুলা থাকার কথা একটা আধুনিক ভবনে, সেটা কিন্তু আসলে ছিল না। তো সেটা কারণেও হতে পারে, সে বিষয়টা আমি উড়িয়ে দিচ্ছি না। পাশাপাশি সচিবালয়ে এখন নতুন 2টা বহুতল ভবন হচ্ছে, সেই
ভবনের একটিতে এই বিল্ডিংয়ের যতগুলো মন্ত্রণালয় আছে সেগুলো শিফট হওয়ার কথা ছিল এবং সেটা হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই সেটা হতো, কিন্তু তার আগে এই ঘটনাটা ঘটে গেল। এবং আরেকটা বিষয় আছে, সেটা হলো যে সচিবালয়ের যে গেটগুলো আপনি যদি দেখে থাকেন, গেটগুলোর দিয়ে ফায়ার সার্ভিসের যে বড় গাড়িগুলো ঢুকবে সেরকম অবস্থা কিন্তু সেখানে নাই। তো এই কারণে আপনার আগুন নিয়ন্ত্রণে আনাটা একটু সময় সাপেক্ষ হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা বেড়েছে। কিন্তু একটা সচিবালয়ে যে ধরনের নিরাপত্তা, অগ্নি নিরাপত্তার বিষয় যেটা থাকা উচিত, আমি একজন পরিকল্পনাবিদের সঙ্গে আজকে কথা বলেছি, তো উনিও বলছিলেন যে একটা ভবনের যত ধরনের নিরাপত্তা নিশ্চিত করার যতগুলো কমপ্লেন্স থাকা দরকার, একটা ফুল মানে ফায়ার সার্ভিস ইউনিট সেখানে থাকা দরকার, কিন্তু সেখানে একেবারেই ছোট্ট একটা ইউনিট আছে, কিন্তু ওই ইউনিট দিয়ে আসলে এত বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব না। তো আরও অনেক ঘাটতি এখানে রয়ে গেছে। সিসিটিভি ফুটেজ কি এখনো পর্যন্ত জব্দ করা গেছে কিনা? না, সিসিটিভি ফুটেজ জব্দ করার বিষয়টা আমরা এখনও পাইনি, এবং সেটাও একটা পয়েন্ট যে সারা সচিবালয়ের একদম আশপাশ থেকে, আউটসাইড থেকে শুরু করে প্রত্যেকটা ভবনের চারপাশ, প্রত্যেকটা ফ্লোর, পুরোটা কিন্তু একটা সিসিটিভি আন্ডারে, সেটা নিয়ন্ত্রণে, প্রত্যেকটা ফ্লোর পর্যন্ত। তো সেই জায়গা মানে এখানে একটা নাশকতা ঘটবে না আসলে কীভাবে ঘটলো সেটা আসলে তদন্ত কমিটি ইতিমধ্যে হয়েছে, একাধিক তদন্ত কমিটি আরও হয়তো হবে। বেশ কয়েকজন উপদেষ্টাও কিন্তু ইতিমধ্যেই ভেতরে উপদেষ্টা ভিতরে পরিদর্শন করেছেন। তারা এই মুহূর্তে আসলে কোনো কিছুই মানে তারা মানে নির্দিষ্ট করে বলতে পারছেন না। তারা যেটা বলছে একটা তদন্ত কমিটি করা হয়েছে, সেটা রিপোর্টের উপরে বেস করেই সেটা পাওয়া যাবে। কতদিনের মধ্যে দেওয়ার কথা বলেছে? সেই তারা 7 দিন একটা সময় দিয়েছে, কিন্তু এক্ষেত্রে যেটা হয় সাধারণত আমাদের অতীত অভিজ্ঞতা আমরা যেটা দেখতে পাই সেটা অনেক সময় একটু দেরি হয়, কারণ এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার একটা প্রয়োজন আছে, বিশেষজ্ঞরা সেগুলো দেখেন, তো কাজে সেটা হয়তো একটু বিলম্ব হতেও পারে। তবে আমাদের একজন সমন্বয়কে মনে হয় দেখলাম যে উনি বেশ একটু উষ্মাই প্রকাশ করেছেন এটা নিয়ে, একটু সন্দেহের কিছু জায়গা উনি ইঙ্গিত করেছেন। তো যাই হোক, সেটা সময়ই বলে দিবে। আর একটা বিষয় যে গতকাল কিন্তু একজন সচিবের বাসায় একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তো এবং সচিবালয়ে কিন্তু অগ্নিকাণ্ড এবারই প্রথম না, এর আগে আপনি যদি একটু দেখেন অতীতের কথা, আমি একটু এগুলো ঘাটছিলাম, তো গত 1 আগস্টেও কিন্তু আপনার আমাদের পিআইডি যেটা তথ্য মন্ত্রণালয়ের যেটা আন্ডারে, ওই ভবনটাতে একটা অগ্নিকাণ্ড ঘটেছিল এবং সেখানেও কিন্তু আপনার 3টা ইউনিট 2 ঘন্টা কাজ করার পরে সেটা আগুন নিয়ন্ত্রণে এনেছিল। এর আগে 2019 সালেও একটা অগ্নিকাণ্ড ঘটেছিল। তো বারবারই কিন্তু অগ্নিকাণ্ডগুলো ঘটছে। এবং একবার আমি দেখলাম তৎকালীন একজন মন্ত্রিপরিষদ সচিব, উনিও তখন একটু আশঙ্কার কথা বলেছিলেন যে সচিবালয় অগ্নিঝুঁকির বাইরে নেই, কিন্তু এইরকম একটা জায়গা যেমন গুলিস্তান, তার পাশেই, এটা কিন্তু খুবই ক্রাউডেড একটা এরিয়া। সচিবালয়ে আপনার মানুষের উপস্থিতি, জনগণের উপস্থিতি সেটা বেড়েছে, বিভিন্ন মানুষ বিভিন্ন প্রয়োজনে যায়, শুধু কর্মকর্তারাই যায় বিষয়টা এরকম নয়, তো নানা শ্রেণী পেশার মানুষ যায়, দেশি বিদেশি সেটা যায়। তারপরে এটা মানে সেটা মন্দের ভালো আমি বলবো, যে হয়তো দিনের বেলা যদি এরকম ঘটতো তাহলে হয়তো হতাহতের একটা বড় একটা মানে আশঙ্কা থাকতো, সেটা আমি মন্দের ভালো হিসাবে বলছি। তো সচিবালয় কিন্তু শিফট করার ব্যাপারে একটা আলাপ হয়েছিল অনেক আগে, এবং আপনি যদি বলেন লুই কানের যে জাতীয় সংসদ ভবনের যে নকশা, সেই নকশাতেও সেটা কিন্তু ইন্ডিকেট করা ছিল যে সংসদ ভবনের ঠিক উত্তর পাশে, যেটা এখনও আপনার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পেছনের যে অংশটা, তো সেখানে কিন্তু শিফট করার একটা কথা ছিল। কিন্তু দেখা গেল কি, যে যারা সচিবালয়ে কর্মরত যারা আছেন, বিশেষ করে আমাদের ক্যাডার সার্ভিস বলি আমরা যাদেরকে, তারা কিন্তু সেটা রাজি হলেন না, এবং বলতে গেলে বলা যায় তাদের কাছেই সরকার একটু নতজানু হলেন, সচিবালয়টা সেখানে শিফট হলো না, এবং সেই জায়গাটা কিন্তু এখনও ফাঁকা পড়ে আছে। তো আমার মনে হয় যে এখন সচিবালয়টা খুব ঘিঞ্জি হয়ে গেছে। তো এইরকম যখন অবস্থা, এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ দপ্তর বা মন্ত্রণালয় সেগুলো শিফট করে আমার মনে হয় আগারগাঁওয়ের দিকে নেওয়া যায়। ইতিমধ্যে আপনি দেখবেন আগারগাঁওতে কিন্তু বেশ কিছু আপনার সরকারি বেসরকারি
অফিস কিন্তু শিফট হয়েছে এবং ওইখানে বেশ আপনার ডেভেলপমেন্টের একটা ছোঁয়াও লেগেছে। তো ওই জায়গা যদি আমরা নিতে পারি তাহলে সচিবালয়ের যে অগ্নি ঝুঁকি সেটা আমার মনে হয় যে কিছুটা হলেও কমবে। আসলে নথি পোড়ানোর যে বিষয়টা আপনি বলছেন সেটা আমাদের একজন উপদেষ্টা সেটা বলেছেন যে বিগত সরকারের 2000 কোটি টাকার দুর্নীতির কিছু কাগজপত্র তারা সংগ্রহ করেছিলেন এবং সেই জায়গার সেই বিষয়টার কারণেই হয়তো এরকম একটা নাশকতা কেউ করতে পারে। এটা একটা প্রেডিকশন হতে পারে, কিন্তু সেটার একদম মানে কংক্রিট জবাব দেওয়ার আসলে সময়টা আসেনি। কিন্তু আমি তার আগে বিষয়টা একটু ব্যাখ্যা করেছি আপনাকে যে এখানে এই ধরনের নিরাপত্তা বিষয়গুলো আছে এবং তারপরে গত 25 ডিসেম্বর ছিল সরকারি ছুটি। তো এরপরে এতগুলো নিরাপত্তা কর্মী বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদের সেনা সদস্যরা দায়িত্ব পালন করেন। তো তারপরেও যদি এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই ওই যে আমরা যেটা বলি যে শক্ত গিরো না ফোসকা গিরো কি একটা আমাদের প্রবাদ আছে, বিষয়টা অনেকটা সেরকম হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে তাইলে যারা দায়িত্ব পালন করে তারা তাহলে কিভাবে মানে তারা তাদের দায়িত্বে কোনো অবহেলা বা গাফিলতি ছিল কিনা সেগুলো একটু তদন্ত করে দেখার দরকার। আরেকটু বিষয় জানতে চাই আপনার কাছ থেকে। একে তো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তখন চলমান, এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে, একজন ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন ট্রাক চাপায়। এই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে এটা চাই। আসলে খুবই দুর্ভাগ্যজনক। আমাদের ফায়ার সার্ভিসের কর্মী যারা এই অগ্নি নির্বাপনের কাজ করেন এরা এমনিতে আসলে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, কিন্তু এই ফায়ারম্যানের ক্ষেত্রে যেটা হয়েছে উনি কিন্তু ওই অগ্নিকাণ্ডে ওখানে কিন্তু আসলে মারা যান নাই, উনি কিন্তু মারা গেছেন সড়কে, সামনের সড়কে। কিভাবে সেটা? সাধারণত যখন কোনো একটা মানে অগ্নিকাণ্ড ঘটে তখন আমরা দেখতে পাই যে চারপাশে যে রাস্তাগুলো থাকে সেই রাস্তাগুলো হচ্ছে ব্লক করে দেওয়া হয়, তারপরে অগ্নি নির্বাপনের কাজগুলো চলে। কিন্তু এই ক্ষেত্রে কেন সেটা করা হলো না? একটা ট্রাক যাচ্ছিল, ওই ফায়ারম্যান কিন্তু তখন অগ্নি নির্বাপনের কাজ কমপ্লিট করে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তখন 0 পয়েন্ট থেকে একটা ট্রাক যাচ্ছিল, সেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যান। তো এটা কেন করা হলো না, রাস্তাটা কেন বন্ধ করা হলো না, এইখানে দায়টা কার সেইটাও আমি মনে করি যে একটু খুঁজে বের করা দরকার বা একটা তদন্ত করা দরকার। কারণ একজন ফায়ারম্যান সে মানে একটা উদ্ধার কাজে আসছে, সে উদ্ধার কাজ করতে যদি সে তার জীবনটাই তাকে ঝুঁকির মধ্যে, এমনি অগ্নি ঝুঁকি তো আছে, তারপর যদি সে রাস্তায় এসে দাঁড়াবে কাজ করার শেষে, তখন যদি আবার একটা গাড়ি তাকে চাপা দেয় তাহলে সেটা আরও হৃদয় বিদারক বলবো। এখন পর্যন্ত কি কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা এই ধরনের কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? এখন পর্যন্ত কোনো জিজ্ঞাসাবাদ বা এই ঘটনায় কোনো আটক এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে এখনো নাই। ফায়ার সার্ভিসের পরিচালক কি বলছেন? ফায়ার সার্ভিসের পরিচালক তো আসলে অগ্নি নির্বাপন নিয়ে বেশি ব্যস্ত ছিলেন, পাশাপাশি ওই যে ফায়ারম্যান মারা গেলেন তার যে একটা তাদের যে একটা সংস্কৃতি আছে, মারা গেলে পরে তার যে দাফনের আগে যে তাকে যে অনার করা, সেই কার্যক্রমগুলো নিয়ে তারা করেছেন আর সেগুলো তারা করেছেন, এটাই। এর বাইরে কিন্তু ওইটা নিয়ে ফায়ার ডিজি কোনো কথা বলেনি। ফায়ার ডিজি একটা কথা বলেছেন, সেটা এই অগ্নিকাণ্ড নিয়ে, যেমন যেটা বলছিলাম যে শর্ট সার্কিট থেকে হলো কি না। শর্ট সার্কিট একটা ব্যাপার সাধারণত আমরা দেখি যে একটা জায়গায় আগুন লাগে এবং সেইখান থেকে শুরুটা হয়। তো উনি একটা কথা বলেছেন যে যখন লোড বেশি পড়ে, বিদ্যুতের লোড বেশি পড়ে, যেমন ওই বিল্ডিংটা আমি শুরুতে বলছিলাম যে অনেক পুরনো বিল্ডিং, তার ইলেকট্রিক্যাল কমপ্লায়েন্স ওইভাবে শক্তিশালী নয়। এখন দেখবেন যে প্রত্যেকটা রুমেই এসি লাগানো, আগে তো সেটা ওই বিল্ডিং তো এসির কোনো অপশানও ছিল না যখন তৈরি হয়েছিল। তো বিদ্যুতের লোডটা বেশি হয়তো পড়ছিল। তো বিদ্যুতের লোড যখন বেশি পড়ে তখন পুরো তারটাই একসঙ্গে জ্বলে যেতে পারে, সে কারণে হয়তো এদিক ওই দিক দুই পাশে হয়তো আগুন জ্বলতে পারে। সেটা উনি একটা সন্দেহের একটা জায়গা উল্লেখ করেছেন। এর বাইরে ওনার আর তেমন কোনো সিগনিফিক্যান্ট আমি বক্তব্য পাইনি আজকে। সর্বশেষ পরিস্থিতি কি ওখানকার, এবং স্বাভাবিক কার্যক্রম শুরু হবে কবে থেকে, কি পরিস্থিতিতে আছে এখন? সর্বশেষ পরিস্থিতি আমরা যেটা দেখে এসেছি সেটা হচ্ছে মানে বাইরের তো কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাদের কয়েকজন উপদেষ্টা তারা সরজমিন সেটা দেখে এসেছেন, কয়েকজন উপদেষ্টা তারা তো দেখে একটু মর্মাহত হয়েছেন যে নাশকতা বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশ মারাত্মক। আমরা যারা সাংবাদিক ছিলাম আমাদের সাংবাদিকদের ওখানে
সচিবালয়ে ঢোকার ব্যাপারে আজকে আমাদের অনেক বিধিনিষেধ ছিল, কড়াকড়ি ছিল। আমরা অনেক হয়তো ঢুকতেই পারিনি, কেউ হয়তো বিভিন্ন কৌশল হয়তো একজন দুজন আমরা ঢুকতে পেরেছি, বেশিরভাগই ঢুকতে পারিনি। এবং মাননীয় প্রধান উপদেষ্টার আজকে যাওয়ার কথা ছিল, উনিও পরে সেটা ক্যান্সেল করেন। হয়তো সেটা ওই জায়গার অবস্থার কারণে হয়তো সেটা করতে পারেন। তো আজকে কিন্তু সচিবালয়ের পুরো ভবনগুলোতেই অনেক সময় কিন্তু বিদ্যুৎ ছিল না। অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রমও কিন্তু একেবারেই চলেনি বললেই চলে। যারা কর্মচারী ছিলেন তারা হয়তো ঢুকে কিছু সময় পরে বেরিয়ে পড়েছেন এই অবস্থা দেখে। একেবারেই মানে বলা যায় যে একদম অচল ছিল পুরা সচিবালয়। আর ওই বিল্ডিংয়ে সহসাই যে কার্যক্রম শুরু করতে পারবে এরকম আমি কোনো নিশ্চয়তা আমি সামনে দেখতে পাচ্ছি না। হয়তো সেটা বেশ সময় লাগবে, অথবা সেখান থেকে শিফট করে অন্য কোনো ভবনে কার্যক্রম শুরু করতে হবে। আর নথিপত্র কি পরিমাণ পড়েছে সেটা এখনই আসলে বোঝা যাচ্ছে না। সেটি হয়তো বা তদন্ত সেটা প্রতিবেদনে উঠে সময় আসবে। সময় বোঝা যাবে। জি, আমরাও আশা করব খুব দ্রুতই যেন এই প্রতিবেদনটি আমাদের গণমাধ্যম সহ সারা দেশের মানুষ যেন জানতে পারে। ধন্যবাদ আপনাকে আজকের সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের সংবাদ পর্যালোচনার বিষয়, এবং অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালে চোখ রাখুন। দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকালে চোখ রাখুন।